মাঝরাতে ঘরে আলো দেখে শাশুড়ি আচমকা দরজায় ধাক্কা, চেঁচামেচি, পলাশের সাথে সুস্মিতা একান্তে কথা বলা, এমনকি অফিসে যাবার সময় স্ত্রীর দিকে ফিরে তাকালে শাশুড়ি বাগড়া বসাতো। সবকিছুতে নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কবলে পড়ে সুস্মিতা সাহার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে গত 7 মে এএসপি পলাশ সাহা মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন। চট্টগ্রামে কর্মরত র্যাব কর্মকর্তা পলাশ সাহার সুইসাইড নোট প্রকাশিত হওয়ার পর সব দোষ চাপিয়ে বক্তব্য দিয়ে আসছেন শাশুড়ি একতরফা। গত শনিবার সরেজমিনে ফরিদপুরে সুস্মিতার অসুস্থ বাবা ভরত সাহার সাথে কথা বলেন এই প্রতিনিধি। পক্ষাঘাতগ্রস্ত বিছানায় শুয়েছিলেন। তখন সময় দুপুর প্রায় 1:30। ফরিদপুরে বাস মালিক সমিতিতে ছোট্ট একটি চাকরি করতেন। অনেক দিন বেকার। কুয়েটে পড়ুয়া ছেলে সৌরভ টিউশনি করে যা পায় তাই সংসার চলার একমাত্র অবলম্বন। সুস্মিতা পড়ত সারদা সুন্দরী কলেজে। দুজনেরই পড়াশোনা খুলনায় মামার বাড়িতে। গরিবের মেয়ে সুস্মিতাকে পছন্দ করেই বিয়ে করেন বিসিএস ক্যাডার পুলিশ কর্মকর্তা পলাশ সাহা। মাত্র 2.5 বছরেই কপাল পড়ে সুস্মিতার। প্রিয় জামাতাকে হারিয়ে সুস্মিতার বাবার সারাক্ষণ একটাই বিলাপ, আমার এ কি হলো, আমার এ কি হলো। আমার সব শেষ হয়ে গেছে, আমার সব শেষ হয়ে গেছে। আমার রত্নের মতো জামাই, আমার জামাইটা শেষ হয়ে গেছে রে, আমার জামাইটা শেষ হয়ে গেছে। সবকিছু কপাল, আর কিছু না। এত সুন্দর, এত বিসিএস ক্যাডারের ছেলে দেখিয়ে দিলাম, সবকিছু ভালো পাইলাম, খালি শাশুড়িটার জন্য আজকে আমার সব তছনছ হয়ে গেল। আচ্ছা তুমি কানলে বাবা, তোমার জামাই ও তো পৃথিবী ছেড়ে চলে গেছে। বাবা কি দাদা দিবে আমারে? হ্যাঁ আরে রে, তুমি অসুস্থ হয়ে পড়বা। এই জন্য যাইতাম না। মেয়েটারে খেতে দিত না দাদা, মেয়েটারে মারধর করতো। তাও মেয়েটা বলতো না ওর বাবা কষ্ট পাবে, অসুস্থ, তাও সহ্য করতো। জামাই ভালোবাসতো। আমার মেয়েরাই তো সুসাইড করবে। আপনার জামাই মেয়েটারে লুকাই লুকাই খাওয়াই দিত। মেয়ে ভালোবাসতো, রাগ করতো। ওর মা দেখলে এই জায়গা বসে ও আগে খাওয়াবে, ওরে আগে খাওয়াই আসলে যা খেতে দিছে, আগে মেয়েরে খাওয়াইলো তারপর ও খাইলো। কোনোদিন এক রাত আমার বাড়ি থাকতে দেয় নাই, থাকা যাবে না শ্বশুর বাড়ি, ওই দিয়ে চলে আসবি। খাইতে চাইতো না কোন রকম, একটু খাই দূর মারতো। মার কথা শুনতো, মার খুব ভক্ত দাদা। মার জন্য পরানটা দিয়ে দিলি। ওই সকালবেলা বলে বলছে কি তুই ওরে ডিভোর্স দিয়ে দিবি। এই কেন বললো? ওই সকালবেলা ওর মা ওরে মারছে, জামাই বলে এরকম হাত ধরে রাখছে। মেয়ে যদি এবার ওর মারে ধাক্কা ধুক্কা দেয়, ছোট মানুষ তো, পলাশ এরকম ধরে রাখছে। ওর মা খেমস হয়েছে, দাগ আছে দেখেন। ওই র্যাবের গৌরা ছবি তুলে রাখছে, রক্ত করার, চুলের মূর্তি ধরে টানছে। এই সহ্য করতে পারে নাই, এইসব মাথায় নিতে পারে নাই। অফিসে যাওয়ার সময় আমার ফোন করে কয় কি, মা আপনি আর বাবা গাড়িতে করে চলে আসুন। এই আর ঢাকা থাকতো, মা ওরকম অত্যাচার করতো, বলতো। মেয়েরে বললাম তার বাবা নিয়ে আসুক, জামাই আবার মেয়ে ছাড়া থাকতে পারে না, আসতে দেবে না। মাও থাকবে, বউ থাকবে, দুজনেই ভালোবাসতো। তা মেয়ে কাকি না আমার আশা লাগবে না, আমরা ঠিক করে নেবো। আমি থাক, তাও ওরা ভালো থাকুক। আমি 2 দিন জামাই বাড়ি বেড়ালে কি না, আমরা 2.5 বছরে আমার ছেলে ওর বাবা আমরা কেউ যাইনি দাদা। আমাদের আত্মীয় স্বজন মেয়েটার কষ্ট, সবাই বলছে যান না কেন, ওর বাবা অসুস্থ তাইতে যাই না। মেয়ে বলতো মা কারোর কাছে বলবা না, আমার শাশুড়ির নিন্দা, আমার জামাই নিন্দা, তোমার জামাই কমিশন হবে না। এই এসপি হয়ে যেত 6 মাস পর, 1st ক্লাস পাইছে পরীক্ষায়। সুস্মি আমি এসপি হয়ে যাবো, আমি তোমার সামনে ফিউচার, তুমি আমার মারটাকে সহ্য করো। আমার ফোন করে বললো 7 তারিখে করলো, 6 তারিখে সন্ধ্যার সময়, আমার সুস্মিতার সাথে মা এরকম করে, সুস্মিতার একটু বলেন যে সহ্য করো। আমার মার অন্যায় আমি বুঝতেছি, তারপরে আমার মারা আমি কিছু বলবো না। আমার কাছে থাকবে না, মা বলেন কার কাছে থাকবে? যে তাই তো বাবা। আমি আমার মেয়েরে বলতেছি মা তুই দরজা দিয়ে শুয়ে থাক, মা করে যা করুন, মারছে থাক। আমি হলে তোরে মারতাম না, আমি তো কখনো মারি নাই, বাপ যে আমার মা। দাদা 2.5 বছর কত সহ্য করছে, আমরা কিচ্ছু বলি নাই। খাইতে দেয় নাই দাদা, কত কষ্ট করছে দাদা। কলিগরা বলে বাচ্চা নেন না কেন, বন্ধুরা কলিগ ফ্রেন্ডরা বলে দাদা বাচ্চা কি নেবো, আমার বউটাকে আমার মা সহ্য করতে পারে না। আমার বউটার বাচ্চা পেটে আসলে তো খেতে দেবে না, আমার বাচ্চাটা অসুস্থ হবে না।
আমার মাটা একটু ভালো তারপরে নেবো বলে গেছে দাদা 4-5 দিন আগে ওই ক্যাম্পাসে ওই বললো সেই কলিকের বউরা করে কত কষ্ট পাইছে দাদা। ভালোবাসতো মা, খাওয়াই দিল যেদিন মারা গেল না সেদিন ওর মারে খাওয়াই দিছে সকালবেলা। আমার মেয়েরে বললাম কি করছে, পলাশ খাইছে, আর মা খাওয়াই দিচ্ছে। মা তো ভালোই বাসতো দাদা, তাই করলি কে, তুই চলে গেলি কে থাকতি, আমার মেয়েরে ডিভোর্স দিতে বলতে আমার মেয়েরে তুই পাঠাই দিতি, তুই তো বেঁচে থাকতি, তুই তো তোর মারে কোলে থাকতি, আর কেমনে থাকবে তোর মা তোরে ছাড়া। মা কি করে কি সুন্দর যে মিষ্ট ভাষা দাদা, শুনলে পাগল হয়ে যাবে। মেয়ের সাথে কথা বলতাম অফিসের, সে ডাকতো মা মা, আমি দেখ কত সুন্দর ডাকতেছে, ডাকতো কয়দিন থাকলে। বয়স হলো তার 72, আমার দিদি। আমি বলতাম দিদি আমি তো আপনার ছেলে মেয়ের চেয়েও ছোট, আমার মেয়েটারে দেখে রেখে ছোট মেয়ে। দাদারে কত আমার এসে আমি করলাম আমার মেয়ে বিয়ে দেবো না, কেবল ইন্টার পরে সারদায়, আপনার ছেলের সাথে মানায় না বিসিএস ক্যাডার, আমার ছেলে পড়াই নেবে, আমরা তো চাকরি করাবো না দিদি। আমরা মা লক্ষ্মী মা সোনা করে নিল, নিয়ে তারপরে দিদি রান্নাও করতে দিত না, রোগও লাগতো না। একটা কাজের লোক ছিল ছোট, উনি রান্না করতো, দিদি করতো। মেয়ে কয় কি আমার রান্না করতে দেন, আমার রান্না ভালো খায় পলাশ, এই জন্য থাক মার রান্না খাক, মার রান্না খাইছে না তুইও খা, তোর আরো ভালো, তোর কাজ করতে হয় না, মা করে করুক, তোর কি। যেদিন মারা গেল তার আগের দিন ডাল রান্না করছে, ওর মা নিরামিষ খায় শিব, ওই সোমবারে মুগ ডাল রান্না করছে। আমার কাছ থেকে শুনে পলাশ খেয়ে বলে কি তুমি কি সুন্দর রান্না করছো সুস্মিতা। মা সেই ডালের গামলা ধরে চালে মারছে, কেন বললো বউকে ভালো, এটাই সহ্য। এক গ্লাস জল চাইলে আমার মেয়ে যদি দিত, ওর মা আগে করতে পারে না, তা খাক, আমি তো মারটাই তো আগে খাবে, মা তুই রাগ করিস না, মা না আগে তো মা, তুই তো গেছিস 2.5 বছর, আমি এইভাবে বুঝাই সামনে কোনোদিন কথা কইতে পারে না, এই রাস্তায় যাই অফিসে সামনে ওর মা আমাদের বাড়ি আসতে দেবে না, আমার মেয়েকে আমাদের সাথে কথা বলতে দেবে না। পলাশ অফিসে যে রাস্তায় কথা বলতো, কিন্তু মার সামনে কথা বলতো না। ওর শাশুড়ি এরকম, ওর যে বড় যা 11 বছর ছিল, পলাশই সব দিত, ঢাকায় থাকতো পলাশ। ওর বড় বাসুর ফোন করে একদিন বলে আমাকে, কালী পূজার পরের দিন বলে কি মামিমা আপনারা চলে আসেন, আপনার মেয়েকে ছাড়াছাড়ি করাবো, ডিভোর্স দিয়ে দেবো, আপনারা তাই মাসে গাড়িতে করে চলে আসেন, পলাশকে গাড়ি ভাড়া করে আসেন, আমি গাড়ি ভাড়া দিয়ে দিই। আমি বললাম বাবা কোনোদিন মেয়ের বাড়ি যাই নাই, ঝগড়াঝাটি নিয়ে মেয়ের মা বাবা যাবে না, যদি আমার মেয়ের দোষ দেখো তুমি তো এমএ পাস, আমার মেয়েকে আমার কাছে দিয়ে যাও, আমি কোনো কমপ্লেন করবো না। হ্যাঁ সে ওর দুই বাসুরই এমএ পাস, মেজোজন বড়জন নন্দ দুলাল শাহ, নন্দ শাহ, লিটন শাহ বড়টা, মেজোরা নন্দ শাহ। আমি দেখলাম আমার মেয়ের দোষ না, বললো মা আমার মা একটু ওরম অধিকার খটায়, আমার বউর সাথে পাপিয়ার সাথে 11 বছর এরকম যন্ত্রণা দিছে, আমার পাপিয়া যদি 11 বছর সহ্য করতে পারে, আপনার মেয়ে 2 বছর কেন পারবে না, আপনি এটা আমার মেয়েকে বুঝান। এইভাবে ভাসুররা বললো, ও বাসুরদের রান্না বান্না করে খাওয়ালো, বললো খুব ভালো রান্না করছে মামিমা, খাসির মাংস, আপনার মেয়ে এতটুক মেয়ে 2 বছর বয়স, এত সুন্দর রান্না করে, 2 বাসুর খুব ভালোবাসতো, ও আমার বোনের মতো থাকবে মামিমা, কোনো ঝামেলা নেই, আমি মিটমাট করে দিছি। ওর প্রচন্ড মানসিক অশান্তি ছিল, প্রচন্ড মানসিক অশান্তি ছিল। ওর মা ওরে প্রচন্ড প্রেশার দিত, এটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। ওর মা বিয়ের পর থেকে আমাকে সহ্য করতে পারতো না। ওর মায়ের পছন্দ ছিল যারা অনেক সোনা গয়না অনেক যৌতুক দিয়ে মেয়েকে বিয়ে দিতে পারবে তার ছেলের কাছে, সেরকম মেয়ে পছন্দ ছিল তাদের। কিন্তু আমার স্বামী নির্লোভী ছিল, ও সৎ ছিল, ও আমাকে পছন্দ করছে, ও আমাকে পছন্দ করে বিয়ে করছে। ও যেদিন মারা গেল 7ই মে, ওই দিন সকালে ওর মা ওকে খাওয়াই দিছে। এই 2.5 বছরে আমি দেখতেছি ওর মা ওকে শুধু প্যাম্পার করে যাচ্ছে, যে লাইক একটা বাচ্চা ছেলেকে যেভাবে তার মা প্যাম্পার করে ঠিক সেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে। ও কি পোশাক পরবে, ও কি পোশাক কিনবে, ও কোনটা পরে অফিসে যাবে না যাবে, ও কখন কি খাবে, কখন ঘুমাবে, কখন ঘুম থেকে উঠবে, সবটা ওর মার কন্ট্রোলে। আর আমার হাজবেন্ড সেটা মেনে নিত। তো আমার একটা পর্যায়ে যে মনে হলো এটা তো খুব টক্সিক, কারণ আমি তো ওর ওয়াইফ, আমার তো নিজস্ব একটা মানে আমি এমন একটা কিছুতে ভুগতেছিলাম যে আমার আইডেন্টিটি ক্রাইসিসে আমি ভুগতেছিলাম, আমি আমার অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না ওদের মাঝখানে। ওরা দুইজনে কথা বলতো, মা ছেলে, আমি যখনই ওদের মাঝে যেতাম ওরা স্টপ হয়ে যেত। এটা কেমন ব্যবহার? আমি তো ওর ওয়াইফ, ঘরের মধ্যে আমরা মাত্র 3টা মানুষ ছিলাম। আমি খুলনা শহরে বড় হয়েছি, খুলনা রেসিডেন্সিয়াল এরিয়া, সোনারাঙ্গা আবাসিক রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি বড় হয়েছি। ওখানে আমার স্কুল লাইফ শেষ করে যখন বাবার বাসায় আসলাম 7-8 মাস পরে আমার বিয়ে হয়ে যায়। আমি সারদা সুন্দরী কলেজে পড়তাম। রাতের বেলায়
ওর মা ওকে ঘুম পাড়ায় দিয়ে যাইতো, রাত 9টা বাজলে শোয়াই দিয়ে মাথায় হাত ঠাত বুলায় ঘুম যতক্ষণ না ঘুমায় ঘুম পাড়ায় দিয়ে যায়। তো আমাকে বলতো সুস্মিতা, আমার নাম সুস্মিতা, দরজা দিয়ে দাও। তো তার মাকে যেহেতু মাস্টার বেড দিয়েছি, তার মায়ের কিন্তু আমাদের ঘরের দরজার সামনে আসার কথা না মাঝরাতে। তো আমি আমার হাজবেন্ড, আমরা নতুন বিবাহিত নবদম্পতি, আমরা ঘরের মধ্যে কি করতেছি না করতেছি সেটা পর্যবেক্ষণ করার জন্য আমার শাশুড়ি মা তার রুম থেকে চলে আসতো ওই মাঝরাতে। দিনের বেলায় কোনো রকম স্পেস দিতই না, আবার মাঝরাতেও আসতো। একদিন কি হলো, আমার হাজবেন্ড আর আমি ঘরের মধ্যে যাই করি, রাত্রেবেলায় 12:30 বাজে, লাইট ধরাইছি রুমের, এর মধ্যে দেখি ঠাস ঠাস করে দরজা বাড়ি দিচ্ছে, লাথি, দরজায় থাবা, তারপর কিল ঘুষি সব দিচ্ছে। পলাশ দরজা খোল, পলাশ দরজা খোল, পলাশ দরজা খোল। আমি আর আমার হাজবেন্ড পুরোই হকচকে হয়ে গেছি যে কি হলো, ওনার কি কোনো সমস্যা হলো। বাট তখন আবার ওনার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম যে না, উনি অসুস্থ হলে তো এইভাবে লাথি গুতা মারতে পারবে না। পরে আমি রুমেই ছিলাম, আমার হাজবেন্ড বের হলো, বলে কি হয়েছে মা? বলে তোরে আমি 9টার দিকে ঘুম পাড়ায় দিয়ে গেছি, তুই 12:30টার সময় লাইট জ্বালাই কি করিস? হাজবেন্ড ওয়াইফ রুমের মধ্যে কি করতেছে সেটা জিজ্ঞাসা করতেছে। পরে আমার হাজবেন্ড কি বলবে মাকে, আর কি বলবে, পরে বললো যে মা আমি জ্বালাই নাই, সুস্মিতা ওয়াশরুমে গেছিল, ও লাইট জ্বালাইছে। বলে ওয়াশরুমে এসে আবার আমার হাজবেন্ডকে আবার সে প্রশ্ন করতেছে যে ওয়াশরুমে গেলে ওয়াশরুমের লাইট জ্বালাবে, রুমের লাইট জ্বালাবে কেন? তোর ঘুমে অসুবিধা হয় না? তুই কিছু বলতে পারিস না? বলে যে না মা সমস্যা নাই, ও তো আবার ওয়াশরুমের কাজ শেষ হলো, ও তো বন্ধ করে দিত। কয় তোর এই রুমে ঘুমানো লাগবে না, তুই আমার রুমে আয়। আমার হাজবেন্ড বলে মা তুমি কি বলো, ও তো লাইট অফ করে দিবে, আমি এখানে ঘুমাইতে পারবো, তুমি যাও। ভালো কথা। ওই দিনকে গেল রাত্রের কথা। সকালে এটা নিয়ে আবার আমার শাশুড়ির ঝামেলা, কেন আমাকে লাইট দেয়, কেন আমি রুমে লাইট জ্বালালাম, অনেক কিছু ঝগড়া বাঁধাই দিল। পরের দিন সকালে আমি কিছু বললাম না, আমি নতুন বউ ভাবলাম যে থাক, ওর মার সাথেও করতেছে, ঠিক হয়ে যাবে মা ছেলের মধ্যে। এই অবস্থায় তোমার স্বামীর প্রতি তোমার কোনো রাগ বা কোনো হয়নি? হ্যাঁ, তো তুমি প্রতিবাদ রাগ করোনি? না, অভিমান হইতো। অভিমান, রাগ করোনি? না, রাগ করি নাই, প্রথম রাগই করি নাই। আমি ওকে বুঝাই বলতাম যে তোমার কি কোনো কিছু ইচ্ছা করে না, বা তোমার কি মনে হয় না আমি তোমার বউ? তোমার তো এটা প্রত্যেকটা ছেলের তো বউদের নিয়ে নিজেদের স্বপ্ন থাকে, নিজেদের শখ আহ্লাদ থাকে, তোমার কি নাই? 6 মে আমার হাজবেন্ড আমাকে অফিসে যাওয়ার সময় বাই করছে, ওর মার সামনে বাই করা নিষেধ ছিল, ও লুকিয়ে আমাকে বাই করতো। তো ওই দিনকে কিভাবে যেন আমাকে বাই করলো, ওইটাই ওর লাস্ট বাই ছিল, আর আমাকে বাই করে নাই। ওইটাই কাল হলো, কেন টাটা দিল, ওর মা দেখে ফেলছে। রাস্তায় যাওয়ার সাথে সাথে ফোন, মা তুমি আমার যাওয়ার সময় আসলা না, আমি তোমাকে এতবার ডাকলাম যে মা আমি যাচ্ছি, বেরোচ্ছি, তুমি তো আসলা না, রাগ হইছো, কিসের জন্য হইছো? আচ্ছা মা আমার ভুল হয়ে গেছে। তারপরে ওর মা এইসব কিছু করলো যে হ্যাঁ ভুল করছিস, হ্যান ত্যান আর করবি না। ইভেন আমার হাজবেন্ড যদি পথে যেতে যেতে সিঁড়ি দিয়ে নামতে নামতে, আমরা তো 7 তলার উপরে থাকতাম, নামতে নামতে ও যদি ফিরে তাকাইতো, আমি তো দরজায় দাঁড়ানো থাকতাম, সেটা নিয়ে ওর মা ওকে খুব বাজেভাবে অ্যাটাক করতো যে ফিরে তাকানোর কি আছে, বউয়ের সাথে এত কি, বউকে এত লাই দেওয়ার কি আছে, তুই বেরোচ্ছিস তুই বেরোই যা, পিছনে তাকে আবার তাকাতাকি চোখাচোখি করার কি আছে। এটাও বলছে তার মা, আমার শাশুড়ি, সে তার ছেলেকে বলতেছে বউয়ের সাথে চোখাচোখি কেন করিস। ভালো কথা, আমার হাজবেন্ড তারপর থেকে একদিনও সিঁড়িতে আর দাঁড়ায় নাই। আর টাটার প্রসঙ্গ হচ্ছে, আমার হাজবেন্ড মারা গেল 7 মে, 6 মের ঘটনা। ওই টাটাতে আমার হাজবেন্ডের শেষ টাটা ছিল, আমাকে আমার হাজবেন্ড আর জীবনেও টাটা দিবে না। বাসি বিয়ের দিন যেদিন যায় সেদিন মানে ঘটনা যে তার দেরি হয়েছে, সে ওই 7টার সময় যাওয়ার কথা, সে কেন 9টার সময় গেল। পলাশ বারবার ফোন করতেছে, ফোন ধরতেছে না, তার বোনকে বলতেছে মার কাছে নিয়ে একটু দে, তার ভাইকে বলতেছে মার কাছে একটু নিয়ে দে, যার কাছে নিয়ে দিতেছে কেউ ফোনই ধরতেছে না। ও পলাশ বলতেছে আমার মা ধান ডুবলে না দেওয়া পর্যন্ত আমি ঘরে যাব না, আমার বউকে আশীর্বাদ করবে, আমাকে আশীর্বাদ করবে, তারপর আমি ঘরে যাব। কিন্তু তার মাকে কিছুতেই নামতেছে না, ঘন্টা প্রায় 1 ঘন্টা হয়ে যাইতেছে, তারা ওই নিচে ওই পাশে বসা, সবাই ওই জায়গায় দাঁড়ানো, কিছু লোক শেষে চলে গেল, যতক্ষণ দাঁড়ায় থাকতো। বিশেরবাসী নিউজ ডেস্ক।